বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং সেই বাঙালিদের রক্ষা করার জন্য বাংলা একজন বাঙালি সুপারম্যান দরকার। তো বাঙালি সুপারম্যান হিসাবে আমাদের এখানে যার একটা ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়ে চলেছে বা যাকে স্বঘোষিত বাঙালির রক্ষাকর্তা বলা যায়, সেই গর্গ চট্টোপাধ্যায় আজকে আমাদের সাথে আছেন। ইন্ট্রোডাকশনটা এরকম মানে তা নয় যে গর্গ চট্টোপাধ্যায়কে আমরা ছোট করছি বা তার ব্যাপারে আমাদের কোনো তির্যক দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেরকম কথাবার্তা হয় সেই সব ব্যাপারে প্রচুর কৌতূহল আছে আমাদের মনে। তো সেইগুলো আজকে মেটানোর জন্য ওনাকে আজকে পেয়েছি আমাদের মধ্যে। গর্গদা, আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। সব দর্শকরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চান। একদম। প্রথম কথা হচ্ছে যে বাঙালির জন্য বাংলা পক্ষর নেতৃত্ব হিসেবে যখন আমরা সকলে লড়ছি, বাঙালিরও বুঝে নেওয়া দরকার যে বাঙালির ঠিকাদারি যারা নিয়েছে তারা আসলে কারা। এটা ঠিকই আছে, কিন্তু আপনি কি বাংলাদেশি? মানে এখন তো একটা এরকম ভাষ্য চলছে চারিদিকে যে বাংলা বলে মানে সে বাংলাদেশি। সে ব্যাপারে আপনার কি মনে হয়? দেখো তুমি বাঙালির ছেলে, ঠিক আছে, তাই জন্য আমি তোমায় উত্তর দেব। এটা যদি না হতো, আমাদের নিদান হচ্ছে যে ভারতে কোনো ভারতের নাগরিক বাঙালিকে সে বাংলাদেশি কি নাই কোয়েশ্চেনটা করলে কানের গোড়ায় উত্তর দিতে হবে, মুখে না, ঠিক আছে? তবে তুমি বাঙালি, ছাড় আছে। প্রথম কথা হচ্ছে যে তুমি যদি আমার ফ্যামিলি অরিজিন যদি জানতে চাও, ঠিক আছে, আমার দেশের বাড়ি হচ্ছে হুগলিতে। হুগলি জেলার বলাগড় বিধানসভা, সেখানে পাটুলি গ্রাম। সেখানে আমরা আসলে বলতে পারো যে তান্ত্রিক কাপালিক পরিবার, ঠিক আছে। আমাদের সেখানে 350 বছরের দুর্গাপুজো আছে, আমিও সেবাই, প্রতি বছর দুর্গাপুজোর সময় থাকি। আমরা 1920-এর দশকে কলকাতায় চলে আসি, মানে আমার ব্রাঞ্চ অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। আমার বাবা রুদ্রকুমার চট্টোপাধ্যায়, সে আলিপুরে কলকাতায় জন্মেছে। আমার ঠাকুরদা দেশের বাড়িতে, যেটা আমরা বলি, পাটুলি গ্রামে, জিরাটে, হুগলিতে, সেখানে জন্মেছে ডক্টর নির্মল কুমার চট্টোপাধ্যায়। তার বাবা বসন্ত কুমার চট্টোপাধ্যায়, তিনি আসলে ওই ওখান থেকে বার্মা যান, উনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ছিলেন। আর তখন ব্রিটিশরা সবে বার্মা দখল করেছে, ফলে ওই রাস্তা ক্লিয়ার করা, লাইট হাউস বানানো, মানে ট্রেডের জন্য যা যা লাগে, ঠিক আছে, সেসব ইনফ্রাস্ট্রাকচার বানানো, এইসব ইয়েছেন। তারপরে কলকাতায় বাড়ি করেন। তো ওনার সঙ্গেই আমরা, মানে ওনার মাধ্যমে আমরা বলতে পারো আমাদের পরিবারের এই ধারাটা হুগলি থেকে কলকাতায় আসে। এটা গেল বাবার দিক। মায়ের দিক হচ্ছে পূর্ববঙ্গের। আমার মা মানে বরিশালের, মানে মায়ের বাবারা ওই দিক থেকে বরিশালের। আমার নিজের দাদু, সে কলকাতাতেই কাজ করতো বিফোর 47। আর 47-এর পরে খেপে খেপে ফ্যামিলির প্রায় পুরোটাই চলে আসে, তারা বরিশালের লোক। তো এই হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে এই অরিজিন, এরকম ধরনের অরিজিন বিশেষত শহরাঞ্চলগুলোতে প্রচুর, ঠিক আছে, গ্রামাঞ্চলে ধরো একটু কম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বাঙালিকে যে বাংলা বাংলা বলার জন্য এইসব অরিজিন ফরিজিনের কোনো গল্প না। আজকে 100% ঘটি বাঙালি ফ্যামিলি মেদিনীপুরের পিংলা, সেখানকার বুদ্ধদেব বাড়িকে গুজরাটে পুলিশ বুট দিয়ে মেরেছে বাংলাদেশি বলে। সো এটা আসলে মুখের ভাষা তোমার, যেটা তার উপর ভিত্তি করে টার্গেটিং। ওকে, আমাদের কথা হচ্ছে বাংলাদেশি যারা ফরেনার, সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, নেপালি হোক, হুএভার, তুমি তার সিস্টেমে তাকে বার করো, এ নিয়ে তো কোনো কথাই থাকতে পারে না, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিককে তুমি এটা বলে হেনস্থা করবে, আমরা একটা প্রশ্ন তোমার ধরো খুবই, এবং বাংলা ভাষার ভিত্তিতে তাকে খুবই ইন্টারেস্টিং। আমরা জানি যে পুলওয়ামা হয়েছিল, তারপরে এই পাহেলগাম হলো, তারপরে মাঝে মাঝেই তার আগে আরেকখানে বোধহয় এয়ার বেসে কি একটা হয়েছিল পাঞ্জাবের কাছে বোধহয়, ঠিক আছে, পাঠানকোট। তো তার মানে ইনফিল্ট্রেশন হয় নিশ্চয়ই, ঠিক আছে। প্লাস ওটা একখানা ইম্পর্ট্যান্ট, আমরা নিশ্চয়ই পাঞ্জাবের, তারপরে কাশ্মীরের ওদিকের বর্ডারগুলো আমরা জানি যে ওগুলো যথেষ্ট পোরাস বর্ডার ড্রাগ ট্রেডের জন্য, ঠিক আছে, ড্রাগ স্মাগলিং ইত্যাদি। তো এবার কথা হচ্ছে যে তার মানে পাকিস্তানিরা ঢুকছে, নাশকতা করছে। পাকিস্তানিরা তো এককে এক বলে, দুইকে দো বলে, 10কে 10 বলে। আচ্ছা, আমরা বাংলা পক্ষর ছেলেরা এখন পশ্চিমবঙ্গে পাকিস্তানি খুঁজতে বেরোবো ভাষার মাধ্যমে? এককে এক বলে, দুইকে দো বলে, 10কে 10 বলে। তো এটা ভুল হবে আমাদের, যেরকম আমাদের কয়েকজনকে, মানে প্রচুর ছেলেকে ভুল করছে, একটু করতে তো ভুল হয়ে যায়, আমাদের একটু ভুল হোক, তাই না? আমাদের তো ওই জয় গোস্বামী একটা কবিতা লিখেছিল না, যে তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে। কথাটা হচ্ছে যে এই টার্মটা, আমার ধরো 44-45 বছর বয়স, ঠিক আছে, কাছাকাছি হবে হয়তো, ঠিক আছে, আমি জানি না তোমার বয়স। তো কথাটা হচ্ছে আমরা এর বছর 10 আগে কখনো এটা শুনেছি নিজের লাইফে? এই যে নিজের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, আমরা কোনো আদার কান্ট্রির সঙ্গে যুক্ত কিনা,
এবং একটা ব্যাপার হচ্ছে যে এটার একটা পজিটিভ দিক আছে। পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু বুঝছে যে ভারতবর্ষে বেশ কিছু তার শত্রু ফোর্সেস তৈরি হয়ে গেছে যারা বাঙালিকে ঘেন্না করে। আমি সকল ভারতীয়র কথা বলছি না, কিন্তু তাদের মধ্যে, ঠিক আছে, বাঙালির শত্রু ফোর্সেস বহু দশক ধরে তৈরি হচ্ছিল আস্তে আস্তে, এবং বর্তমান সময়ে যে কেন্দ্রীয় সরকার তাদের পৃষ্ঠপোষকতায় তুমি বলতে পারো, মানে ওই মির্জাফর যেটা আমরা বলি সেরকম ব্যাপার কিছু। মির্জাফর তো ধরো বাঙালির মধ্যে হলে, ঠিক আছে, বাঙালির মধ্যে যারা তারা মির্জাফর বা বিভীষণ বা যা বলো, ঠিক আছে, জাতিদ্রোহী। কিন্তু যারা বাঙালি নয়, ঠিক আছে, তারাও যখন, একটা খুব ইন্টারেস্টিং কেস তোমায় বলি, রিসেন্টলি আমি কারমাইকেল হোস্টেল আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেখানে প্রচুর স্টুডেন্ট থাকে, জেলার স্টুডেন্ট তারা, হোস্টেল মানে বুঝতেই পারছো। তো তারা কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ ল পড়ে, কেউ বাংলা পড়ে, কেউ ইংলিশ পড়ে, ইত্যাদি ইত্যাদি। তো ওরা এবার কারমাইকেল হস্টেলটা শিয়ালদা মার্কেটের কাছে কলকাতার, তো সেখানে তারা কিনতে গেছিলো, একটু দরাদরি করছিল। তখন একজন জেলার ছেলে বলেছে একটু বাংলায় বলুন, আমি ঠিক বুঝতে পারছি না, আর দরাদরিতে একটু ফ্রিকশন হচ্ছিল, হতেই পারে। তখন সঙ্গে সঙ্গে এরা, যে দোকানি অবাঙালি, সে বলে বাংলাদেশি। এতে অবশ্যই ইয়াং স্টুডেন্ট খেপে যায়, ঠিক আছে। এবং তারপরে যখন তারা প্রতিবাদ করে, দু তিনজন ছিল, তারা তখন লাঠিসোঁটা নিয়ে চলে আসে ওই বহিরাগতরা, লাঠিসোঁটা, চেন, হকি স্টিক ইত্যাদি। এদের তখন আরও ছেলে এসে গেছে, 12 জনকে পেটায় বাঙালি ছেলেকে। গ্রেপ্তার হয়েছে 2 জন, কৃষ্ণা সাউ আর ইমতিয়াজ আলী, ঠিক আছে। তার মানে যে বাঙালিকে ঘৃণা করার এই যে সিস্টেমটা, এটা ওদের ধর্মের ঊর্ধ্বে, ঠিক আছে। ওরা বোঝে যে বাঙালি মানে ফরেনার, বা ফরেনার না হলেও এটা বলে এর মাটিতেই একে একটু দুর্বল করে দেওয়া যায়। এটাকে এখন যত্রতত্র ইউজ করছে, যত্রতত্র। একদিক থেকে আমি বললাম না প্রথমে যেটা বললাম, একদিক থেকে এর পজিটিভ দিক হচ্ছে যে অনেক বাঙালি তো অত্যাচারিত হচ্ছে ভারতবর্ষে, কিন্তু এই জিনিসগুলো যখন কলকাতায় হচ্ছে, বা ধরো নিউ টাউনের একজন টেকি, সে যখন তার ছেলেকে নিয়ে যাচ্ছিল ন্যাশনাল স্কেটিং চ্যাম্পিয়নশিপে গুরগাঁও বা নয়ডাতে, তখন তাদের হোটেল বুকিং করেছিল অনলাইন, কিন্তু সেটা মানে হতে দেয়নি। ও বাংলাদেশি, তো বলছে আমি তো পশ্চিমবঙ্গের বাঙালি, বলে একই হ্যাঁ, ঠিক আছে। এই করে যেটা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, বাঙালি জাতির প্রতিটি স্তর কোনো না কোনোভাবে একটু অ্যাফেক্টেড হচ্ছে, এবং অ্যাফেক্টেড হওয়াটা জরুরি। তার কারণটা হচ্ছে সারা দিন এরকম কোনো ব্যাপারই না, এইটা প্রচার করার জন্য তো এই টিভিটা অন করলেই তো এরকম তুমি জিনিসটা, এরকম কোনো ব্যাপারই নেই, সব কিচ্ছু নেই, সব সব খুব ভালো, সব ভাই, ঠিক আছে। অর্জুন সিংও ভাই, ববি হাকিমও ভাই, ঠিক আছে। এইরকম একটা সিস্টেম হয়ে আছে। তো বাঙালি জাগছে, এই কথাটা যতটাই ক্লিশে শোনাক, বাঙালি কিন্তু এখন জাগছে। এবং জাগছে যে আগে যেরকম বলা হতো না, এরা রাস্তায় একটা ঝামেলা হলো, ও আমি কি প্রতিবাদ করবো, সব বাঙালিগুলো চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখবে। এখন বাংলা পক্ষর কাছে কিন্তু বাঙালিরা প্রতিরোধ করছে, এর একটা দুটো করে ভিডিও প্রতিদিন আসছে, এবং গ্রুপে প্রতিরোধ করছে। আগামী দিন খুব ভালো হবে। এই বিষয়ে, এই প্রসঙ্গে আসলে অনেক কথা এসে যায়। আমরা কলেজ লাইফে ওই এলাকাতে স্টুডেন্ট হিসাবে কলার তুলে ঘুরতে পারতাম, যেটা এখন চিত্রটা একটু বদলেছে বলে মনে হয়। তো সেটা যেরকম আপনি বললেন এরকম ঘটনার কথা, বা আমরা দেখি যে শাহরুখ খান, দিলীপ কুমার বা রাজ কাপুর, এরা এদের পাকিস্তানে থাকা পূর্বপুরুষ বা সেখানে বসবাস করতেন সেই ব্যাপারটা যেরকম গর্ব করে বলেন, আমাদের এখানে কেউ বাংলাদেশে থাকতো বা বাংলাদেশি পূর্ব পরিচয়টা একটু বলতে গিয়ে সংকোচ বোধ করেন। এই যে পার্থক্যটা রয়েছে, আপনাকে যেরকম ডিফেন্ড করতে হলো, আপনি গর্ব করে বললেন না কিন্তু যে আমার হুগলি তো মুখ ছিল মুখ ছিল, তো আমার প্রশ্নটা আমাকে প্রমাণ করতে হলো। এবং যেন আমি যদি ডবল সাইড হতো পূর্ববঙ্গের, আরো যেন উইক হয়ে গেল, আমি উইক হয়ে যেত, এবং আমি যেন ঘটি প্রতিষ্ঠিত হওয়াতে আমার স্ট্রেংথ তৈরি হলো। এটা খুব ট্র্যাজিক, এটা খুব ট্র্যাজিক। হ্যাঁ, এই প্রসঙ্গে আসবো, তবে তার আগে আমি যেটা জানতে চাই যে বাংলা পক্ষ, আপনাদের হঠাৎ এরকম মনে হলো কেন যে বাঙালিদের বাঁচানোর জন্য আমরা এগিয়ে আসবো? আমরা কারা, মানে আপনারা কারা যে হঠাৎ এরকম বাঙালির রক্ষাকর্তা হিসাবে এসে হাজির হলেন? বাঙালি সেটা মেনে নেবে কেন? প্রথম কথা হচ্ছে যে বাংলা পক্ষ আমরা তৈরি করিনি। বাংলার যে বাস্তবতা, যেখানে পুঁজি, চাকরি, বাজার, মানে বাংলার পুঁজি, বাংলার বাজার, বাংলার জমি, বাংলার চাকরি, বাংলার খনি, বাংলার বন্দর, বাংলার অটো লাইন, বাংলার টোটো লাইন, বাংলার টেন্ডার, বাংলার শহরাঞ্চল, বাংলার শিল্পাঞ্চল, বাংলার জনবিন্যাস, বাংলার জনপ্রতিনিধিত্ব, সব কিছু যেরকম বাঙালির হাত থেকে বেরিয়ে যাওয়ার পর যেরকমভাবে বেরিয়ে যাচ্ছিল, এবং সাংস্কৃতিক আগ্রাসন তো তার সাথে রয়েছেই, এর ফলে এই বাস্তবতা থেকে, ঠিক আছে, মানে তো বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে। এটা তৈরি হতো, আমরা যদি তৈরি না করতাম আর কেউ তৈরি করতো, ঠিক আছে। মানে তুমি ধরো, তুমি যদি একটা মানে
বাটিতে জল ফোটাও, ঠিক আছে, জল তো ফুটছে, তো এই গরমটা হচ্ছে বলে জলের কণাগুলো কিন্তু নিজেরা লাফাচ্ছে, রাইট? তেমনি এই বাংলার বাস্তবতা হচ্ছে এই তাপটা, আর বাংলা পক্ষ বলতে পারো হচ্ছে ওই ফুটন্ত জলটা। আমরা এটা সময়ের দাবি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো সারা ভারত দেখেছি, আমি বিশ্বের কথা বাদ দিলাম, আজকে এই মুহূর্তে বিহারে ভোট হচ্ছে পাশাপাশি একটা জায়গা, তো সেখানে চিরাগ পাসওয়ান, যে কিনা কেন্দ্রে বিজেপির অ্যালাই, মোদির জোট সঙ্গী, সে বলছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। তার মানে সে ক্লিয়ারলি বলে দিচ্ছে ভারতের একটি অংশ বিহারে নন বিহারি ভারতীয়রা সেকেন্ড, পরে আসবে তাদের নম্বর, ঠিক আছে? আজকে উড়িষ্যায় বাঙালিদের একদম মেরে ধরে তাড়ানো হচ্ছে, এবং ক্লিয়ারলি তারা বলছে, আমাদের কাছে সব ভিডিওসগুলো যেগুলো সব আছে, তোরা এখানে কাজ করতে আসবি, তোরা এখানে ব্যবসা করতে আসবি কেন? তোরা যদি এখানে ব্যবসা করতে আসিস তাহলে আমাদের লোকজন ব্যবসা করবে কোথায়? একদিক থেকে যৌক্তিক, তারপরে ভায়োলেন্সটা যৌক্তিক না, কিন্তু এই কথাটা তো যৌক্তিক যে আমার মাটিতে আমি বিজনেস অপরচুনিটি আছে কিন্তু সেটা আমি পাবো না কেন? তামিলনাড়ুতে চলে যাও, সেখানে তো রীতিমতো ওদের কি মৃদঙ্গ কি একটা আছে, ইয়ে টাইপের, কলসি টাইপের, মাঝে মাঝেই বাজায়, ঠিক আছে? তারপরে আসামে ওয়েল নোন, তুমি মানে মহারাষ্ট্র শিবসেনা, বাল ঠাকরে, রাজ ঠাকরে, এগুলো ওয়েল নোন। কর্ণাটকে চেতনাটা এতটা গভীর যে একদম একটি অটো চালক, সে একটা খুব ফেমাস ভাইরাল ভিডিও হয়েছিল, সে বলেছে বলে ওয়াই শুড আই স্পিক ইন হিন্দি, দিস ইজ মাই ল্যান্ড নট ইয়োর ল্যান্ড, ঠিক আছে? এই চেতনাটা তার খুব ক্লিয়ার ছিল। আমরা এর থেকে কি বুঝতে পারি? প্রথম কথা হচ্ছে যে ভারতের বাস্তবতা কি, ভারতের প্রতিটি জায়গায় এবং বিশ্বের যে কোনো জায়গায় খুব পুরনো আপ্তবাক্য, চা চা আপন প্রাণ বাঁচা, বা আপনি বাঁচলে বাপের নাম, তাই না? তো সেখানে যে এখানকার যা যা রিসোর্স, বিশেষ করে হচ্ছে টাকা করার রিসোর্স, বিশেষ করে হচ্ছে ভালোভাবে বাঁচার রিসোর্স, এগুলো যদি ভূমিপুত্রদের হাতে না থাকে তাহলে তারা যাবে কোথায়? তারা কি একখানা লাতখোর জাতি হিসেবে বিশ্বের নানা জায়গায়, ওই দেখো ওখানে নাম করেছে, সেই দেখো সেখানে ওয়ার্ল্ডলিতে থাকে, সেইখানে দেখো হোয়াইট ফিল্ডে থাকে, এটা কোনো কথা হলো? এটা তো যে কোনো জাতির, হ্যাঁ মাইগ্রেশন হবে, এটা নিয়ে কেউ অস্বীকার করে না, কিন্তু মাইগ্রেশন আর অ্যাগ্রেশনের মধ্যে তফাৎ রয়েছে। আজকে বাংলার বাস্তবতায় যদি ফেরো, ঠিক আছে, বাংলার কাজ, বাংলায় 1,20,00,000 অন্য রাজ্য থেকে কাজ করতে এসছে, 1,20,00,000, আর 22,00,000 বাইরে গেছে কাজ করতে, পশ্চিমবঙ্গের অন্য রাজ্যে গেছে 22,00,000, তার মানে 6 গুণ। তার মানে বাংলাটা নেট ইনমাইগ্রেশন স্টেট। এই 22,00,000, আমি শিওর এই 1,20,00,000 যে কাজ করছে তার মধ্যে সে কাজ করতে অনেক পছন্দ করতো, তাহলে দুর্গাপুজোয় বাড়ি যেতে পারতো, ঠিক আছে, ভিডিও কলে পাড়ার পুজো দেখতে হতো না, তাই না? তাহলে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। এটা তোমার নিউ টাউনে সত্য, এখন ডেভেলপ করা হলো চোখের সামনে। আজকে লজিস্টিক সেক্টর যেটা আছে তোমার ডানকুনিতে, যেটার সেন্টার, এবং সেটা প্রায় কোলাঘাট অবধি ওদিকে যাচ্ছে, ওদিকে শ্রীরামপুর অবধি যাচ্ছে, এটার ক্ষেত্রে সত্য। হলদিয়া শিল্পাঞ্চলে সত্য, বছর বছর তাদের একটা কি কি গঙ্গা দূষণ পরব হয় একখানা দেখেছি, ঠিক আছে, সেটা বাড়ছে, সেটাকে কেন্দ্র করে যা যা হয়। তারপরে কলকাতা বন্দর, কলকাতা শহরটা গড়ে উঠেছে যে কলকাতা আসলে ভাগীরথী হুগলি বা গঙ্গা নদীর পাশে, এবং এখানে একটা বন্দর আছে। যারা যারা দর্শক দেখবে, আচ্ছা তোমাদের কোনো আত্মীয় দূর সম্পর্কের হলেও ক্যালকাটা পোর্টের সঙ্গে কোনোভাবে আয় করাতে যুক্ত? কোনোভাবে? ভাবো একবার, মাল আনানো, মাল পাঠানো, আনলোডিং, লোডিং, ঠিক আছে, জাহাজ, তার রিপেয়ারিং, যা কিছু মানে যা যা কিছু হয়, হোয়াইট ইকোনমি, ব্ল্যাক ইকোনমি, গ্রে ইকোনমি, কেউ জড়িত। প্রায় 5,00,000 মানুষ এমপ্লয়মেন্টের কারণে এখানে ওই ওই বিষয়টায় রয়েছে, এবং আমাকে রীতিমতো ডন ফন হয়ে গেছে। এর মধ্যে একটা ডন আছে, সেটা তো বা আমাকে মাঝে মাঝে খুন করার হুমকি টুমকি দেয়, ঠিক আছে? তুমি হাওড়া, যেটাকে বলা হয় প্রাচ্যের শেফিল্ড, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের জন্য, তুমি গিয়ে দেখো কোনো বাঙালিকে নেয় না। গঙ্গার দুপারে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পরপর তুমি যে ইন্ডাস্ট্রিজ যাও, কোনো বাঙালির গল্প নেই। কল্যাণী চলে যাও, ঠিক আছে, কল্যাণীতে যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা রয়েছে, এক্সাইড ফেক্সাইড ইত্যাদি, ঠিক আছে, সব জায়গায় বাঙালি 10%, 15%, কোথাও প্রায় নেই। ওকে, আমার মনে পড়ে একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, পাঁচলা বলে একটা এলাকা আছে, সেটা হচ্ছে যে তোমার লজিস্টিক্স যে জোনটা, অঙ্কুরহাটি, ঠিক আছে, ধুলাগড়, ওই সব জোনের কাছে, সেখানে এমএলএ আছে গুলশান মল্লিক। তো পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তো মাঝে মাঝেই বলে বেড়ান যে কি প্রচুর কর্মসংস্থান হয়েছে, প্রচুর কর্মসংস্থান। মাইন্ড ইউ, তিনি কিছুতেই বলেন না কর্মসংস্থানটা কার হয়েছে, উনি বলেন প্রচুর হয়েছে। প্রচুর হয়েছে ইজ ট্রু, কার হয়েছে এটা বলেন না, তার কারণ বাঙালির হয়নি, ঠিক আছে, সেটা তো বলতে তো তার তখন তো অসুবিধা হবে, তাই না? কিন্তু একখানা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সেটাকে একদম ক্লিয়ার করে দেয় গুলশান মল্লিক, যখন সে বলে যে দিদি, একদম এগুলো অন ক্যামেরা আছে, যে আমাদের এখানে একটা নতুন ইয়ে খুলেছে, সেখানে 2,000 লোক নিয়েছে, বাঙালি 20টা, বাকি সব ইউপি, বিহার, উড়িষ্যা,
ঠিক আছে, এবার কথাটা হচ্ছে এটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে যদি আমরা দেখি 2020 মানে 1% দাঁড়ায়, মানে 1980টা বাইরের লোক। এটা তো খুব ডেঞ্জারাস একটা অবস্থা। আসানসোল শিল্পাঞ্চল দেখো, পানাগড় দেখো, দুর্গাপুর দেখো, ঠিক আছে, এখন পুরুলিয়ায় রঘুনাথপুর থেকে নিতুড়িয়া, তুমি আজকে বাঁকুড়া, যেটা আমাদের শিল্প ম্যাপে নেই আমাদের মাথায়, তার কারণ আমাদের কোনো কাজ করতে দেয় না, মেজিয়া, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, ঠিক আছে, মেজর মেজর শিল্প সেখানে। ওকে, তুমি মালদায় চলে যাও, ফারাক্কায় কোনো বাঙালি এখন আর কোনো কাজ করে? তোমার মানে কেউ কোনো কাজ দেয়? এনটিপিসি ইত্যাদি যেটা মালদা মুর্শিদাবাদে রয়েছে, ঠিক আছে, তুমি আজকে তোমার রাজগঞ্জ যেটা রয়েছে, তোমার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি যে কানেক্টিং এনএইচ, ঠিক আছে, তার দুপাশে যে ইন্ডাস্ট্রিয়াল জোনস গড়ে উঠেছে, কোনো বাঙালির কোনো জায়গা নেই। তুমি যদি সেক্টর হিসেবে দেখো, টি ইন্ডাস্ট্রি, এক লক্ষ্মী টি যেটা আছে মকাইবাড়ি, ওই চ্যাটার্জি ফ্যামিলির, আমার মা সেখানে কাজ করতে, এরা ছাড়া বেসিক্যালি টিতে আমরা নেই, ঠিক আছে, বাংলার চা এইসব করে বেড়াই। টিম্বারে আমরা নেই, ঠিক আছে, হুটেড আউট। জুটে আমরা আছি, সবচেয়ে যে খাটনির জায়গা একটা পাট, মানে কি বলবো, থেকে চট, এই যে ভ্যালু এডিশন, যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা, সেখানে সবচেয়ে চাপের যে জায়গাটা সেটা হচ্ছে প্রথম চাষটা করা, তারপরে সেই পাটটা পচানো। পাট পচানো কখনো দেখেছো কিনা জানি না, ঠিক আছে, এবং আমি আশা করব যে তোমার চ্যানেল অনেক গ্রামাঞ্চলের বাঙালিরা দেখবে এবং তারা অবশ্যই জানবে জিনিসটা কি। সেটা হচ্ছে একদম এই বুক জলে, ঠিক আছে, জিনিসটা পচে যে গন্ধ বেরোয় এবং তাদের নখ ফোক বেরিয়ে যায়, মানে এতক্ষণ তাদের ডুবে এগুলো করতে হয়। এইটা করার পরে যখন যে মজুরি বাড়ে, যখন এটা পাট কলে যায়, ঠিক আছে, ভ্যালু অ্যাডিশনের প্রতিটি স্টেপে তার কতটা সেখান থেকে তুমি এক্সট্রাক্ট করতে পারবে, কতটা তুমি দেবে কর্মীকে, এটা বাড়বে, তখন বাঙালি আউট। মালিক নেই, কর্মী নেই, রেজাল্ট হচ্ছে একটা অর্জুন সিং তৈরি হয়ে গেছে, ঠিক আছে, আরও অনেকগুলো স্যাঙার তৈরি হয়ে গেছে কয়েক প্রজন্ম ধরে। তার মানে হচ্ছে যে বাঙালিকে ক্লিয়ারলি বার করে রাখা হচ্ছে কাছ থেকে। আমাদের একটা কথা ভেবে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে মার্লিন গ্রুপ, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে হলদিরাম, বাঙালি নেব না। এটা কোনো মহারাষ্ট্রে হলে কি হতো, ঠিক আছে, এটা তো হলদিরামের মানে কি বলবো, ভুজিয়ার প্যাকেটগুলো জ্বলে যেত সব, তাই না? মার্লিনে আজকে বাঙালি হয়তো হ্যাঁ করে কিনছে, হ্যাঁ কি সুন্দর সাউথ ফেসিং এইসব করতে করতে, আরে তোকে ঘেন্না করে, তোকে কাজে নেবে না, কিন্তু তোর পয়সাটা চায়। আজকে বড় বাজারে, ঠিক আছে, বাঙালি যারা ব্যবসায়ী তাদেরকে থ্রেট করে, মেরে ধরে, স্কুইজ আউট করে দোকান দখল করা হয়েছে দশকের পর দশক, এখনও চলছে বিষয়টা। যেটা লিড করে চলছে সন্তোষ পাঠক বহুকাল ধরে, তার আগে আরও এদের নিশ্চয়ই সব বাপদাদা, মানে এরা বংশানুক্রমে বাঙালিকে বাংলার বুকে অত্যাচার করে যাচ্ছে, ঠিক আছে। 1943-তে এই বড় বাজার মজুদদারি, চালের কালোবাজার এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে গণহত্যা করেছিল। এই যে পুরো পরিপ্রেক্ষিতটা তৈরি হচ্ছে, তাই না, তাই জন্য বাঙালিকে এখন কিন্তু বুঝতে হবে যে তাকে একজোট হতে হবে, কারণ এই কাজটা আমাকে পেতে হবে, এই কাজটা আমাকে পেতে হবে, আমাকে নিজের মাটিতে থাকতে। আজকে বহিরাগতরা আমাদের এখানে এসে, ঠিক আছে, বাঙালিয়া, ঠিক আছে, বাঙ্গালওয়ালি সিল টুটালি, ঠিক আছে, বাঙ্গালওয়ালি মাল এই বলে গান করছে, সেখানে এগুলো বাজানো হচ্ছে, ঠিক আছে, মানে এটা অন্য কোনো স্টেটে অসম্ভব, অন্য কোনো পৃথিবীতে কোনো জাতির ক্ষেত্রে অসম্ভব যে তোমার মাটিতে তোমার বহিরাগতরা তোমার জমি দখল করছে, পুঁজি দখল করছে, চাকরি দখল করছে, এবং নারীদের প্রতি, বাঙালি নারীদের প্রতি একটা ধর্ষকাম একখানা চিন্তা সারাক্ষণ রাখছে। আবার একই সঙ্গে যেহেতু এই পুঁজির দখল তারা নিচ্ছে, তার ফলে তারা কিন্তু নিজেদের কি বলবো পুরুষ এইসব বিপরেও প্রতিভাত করতে পারছে একই সাথে, ঠিক আছে। বাঙালি ছেলে এখানে একটা পড়ে নিচ্ছে, এখানটা এই বানাচ্ছে, এখানে একটা ট্যাটু হিন্দিতে লিখে দিল আপনার টাইম আয়েগা, এইসব করে বেড়াচ্ছে, ঠিক আছে, অসহায় জাতি, ঠিক আছে, ডুবিছে অসহায় জাতি, জানে না সন্তরণ, তাই না? আলাদা তার বিকল্প রোল মডেলটা কি? এবার এইটা সময়, এটা কিন্তু সাধারণ বাঙালি, আতেল বাঙালি ছাড়া সাধারণ বাঙালি সব কিছু, ঠিক আছে। এবং যে কারণে যে প্রশ্নটা এলো যে বাংলা পক্ষর যে বৃদ্ধিটা কিন্তু সাধারণ বাঙালির ওপর পড়ে, কারণ যারা হচ্ছে একদম গ্রাউন্ডে, যাকে রোজ ঘষতে হয়, ঠিক আছে, শহরাঞ্চল শিল্পাঞ্চলে বা পরিযায়ী শ্রমিক হিসেবে, সে জানে আসলে আমাদের কোন চোখে দেখা হচ্ছে। এবার তুমি বলতে পারো যে আমাদের তাহলে অরিজিনটা কীভাবে এই বাংলার এই বাস্তবতায় তৈরি, এবং হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তৈরি। ফেসবুক ছাড়া বাংলা পক্ষ তৈরি হতো না, কারণ দেখো তুমি যদি আজকে তৃণমূল মাইন্ডেড হও, এটা তৃণমূলের অফিস টফিস আছে, তুমি আজকে বাম মাইন্ডেড হও, কাছতে হাতুড়ি তার একটা অফিস আছে, ঠিক আছে, তুমি যদি বিজেপি মাইন্ডেড হও, তার একখানা পদ্মফুল আছে, হাত হলে তার আছে। এবার বাঙালি, তোমার মনে হয় বাঙালির অধিকারের বিষয়টা আছেটা কোথায়? আমাদের কেউ আছে, নেই। এবার আমরা যখন মোটামুটি আমি বিদেশ থেকে ফিরি 2014 সালে, ঠিক আছে, এখানে চাকরি শুরু করি, তারপরে এগুলো লেখালেখি করতাম। এবার কেউ একটা লাইক দিচ্ছে, কেউ একটা কমেন্ট করছে, সে আবার লিখছে, আমি সেখানে
লাইক দিচ্ছি, কমেন্ট করছি, এই করে করে ধরো 2015, 16, 17 এই পিরিয়ড একটা সর্ট অফ ভার্চুয়াল কমিউনিটি টাইপের গড়ে উঠলো। করে একটা সময় আমাদের মনে হলো যে 2018 সালে যে আমরা নামবো এবার, মানে এসব এসব আলোচনা করে কোনো লাভ নেই, মানে করতে হবে, ঠিক আছে। তো সেই থেকেই আসলে বাংলা পক্ষর শুরু, এবং এখন প্রতিটি জেলায় বাংলা পক্ষর সংগঠন আছে। উত্তর আমেরিকায় বাংলা পক্ষর সংগঠন আছে প্রবাসীদের মধ্যে যারা ভারতীয় নাগরিক, ইউরোপে আছে, অস্ট্রেলিয়ায় আছে, মিডল ইস্টে আছে। মিডল ইস্ট মানে আবার সে আরবের পেট্রো ডলার ফলার না, এরা বেচারি এখান থেকে হোটেলে বা নানা জায়গায় কাজ করতে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে। আপনি মুখ খুললেই বিতর্ক। তো আপনি যে এতক্ষণ যে কটা কথা বললেন তাতেই এতগুলো প্রশ্ন মনের মধ্যে আসলো। একটা একটা করে করি। প্রথম কথা হচ্ছে যে বাংলা পক্ষ তো তৃণমূলের বি টিম, এটা আমি বলছি না। এটা সোশ্যাল মিডিয়াতে সবাই সবসময় কমেন্টে বলে। তো এই কথাটা কি আপনার মনে হয় না যে ঠিক, আপনাদের কাজকর্মকে সেটা প্রমাণ করে দিচ্ছে না? আপনারা এমন কাজ করছেন, বাংলা পক্ষ এমনভাবে এগোচ্ছে যাতে তৃণমূলের ভোট ব্যাংক পেতে বা ভোট পেতে সুবিধা হচ্ছে হয়তো, বা বাংলা পক্ষ স্বঘোষিতভাবে বিজেপিকে শত্রু বানিয়ে দিয়েছে। এই স্ট্যান্ডটার পুরো বিষয়টা আমি ভালো করে ব্যাখ্যাটা কি? বুঝিয়ে বলি। হ্যাঁ। প্রথম কথা, বি টিম মানে হচ্ছে যারা কারুর একটার কাজ মুখোশ পরে হাসিল করে, মোটামুটি বি টিমের বেসিক্যালি মানেটা এইটা। আমি একটা উদাহরণ দিই। 2024-এর লেটেস্ট লোকসভা ইলেকশন, লেটেস্ট বাংলা পক্ষর লিখিত ঘোষিত এবং আমার এবং বাংলা পক্ষের নেতৃত্বের বলা কয়েকটা পজিশন বলি। ফর এক্সাম্পল, পশ্চিম বর্ধমানে সিপিএমকে ক্যান্ডিডেটকে ভোট দিন, কারণ সে বাঙালি, শত্রুঘ্ন সিনহাকে না, এবং অবশ্যই বিজেপিকে না, ঠিক আছে। ইরফান পাঠান নাকি গুজরাটের যেটাকে ধরে এনেছে, ইরফান পাঠান, তাকে নয়, অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিন, ঠিক আছে। এগুলো সব কিন্তু বাংলা পক্ষের ঘোষিত স্টেপ। এই লোকসভার কথা গেল, ঠিক আছে। তারপরে যদি তার আগের বিধানসভায় যাই, 21 সালে হরেরাম সিং, জামুরিয়ার একটা ডন তোলাবাজ গুন্ডা টাইপের তৃণমূলের এমএলএ এখন, তার এগেনস্টে আমরা সাপোর্ট করেছিলাম ঐশী ঘোষকে, সিপিএম এর। আপনি জানবেন যে সে জেএনইউতে তাকে আক্রমণ করা হয়েছিল। ইনফ্যাক্ট যখন আক্রমণ হয়েছিল তখন আমরা কাকুরগাছিতে সেই আক্রমণের প্রোটেস্টে সভা করেছিলাম। এটা একটা উদাহরণ গেল, ঠিক আছে। এরকম আরও উদাহরণ আছে। আমাদের স্পষ্ট নীতি, আমরা স্পেসিফিক্যালি কোনো দলকে সমর্থন করি না, কিন্তু আমরা বাঙালির মধ্যে বিভাজন করে না এমন সকল দলের বাঙালি বা ভূমিপুত্র প্রার্থীকে ভোট দিতে বলি। তারপরে তোমার ওপর চয়েস। কিন্তু যে কনস্টিটুয়েন্সিতে এরকম একটা ক্যান্ডিডেট বেঁচে থাকে, আমরা তখন নাম করে বলে দিই যে একে ভোট দাও, যেটা অধীর রঞ্জন চৌধুরী। আচ্ছা ভেবে দেখো, তৃণমূলের বি টিম বলছি ইউসুফপুর বহরমপুরের তৃণমূলকে তৃণমূলের বি টিম বলছে জামুরিয়ায় তৃণমূলকে হারাও, তৃণমূলের বি টিম বলছে আসানসোলের শত্রুঘ্ন সিনহাকে হারাও, ঠিক আছে। এটা অদ্ভুত বি টিম, ঠিক আছে, তো ড্যামেজিং বি টিম, তাই না? আরেকটা তোমার কথা ধরো, এই যে ববি হাকিম, গয়া থেকে আসে, ঠিক আছে, অনেকে বুঝতে পারে না, কাজে কর্মে বোঝা যায়। এই যখন বলেছিল যে 50% লোক উর্দু বলবে, কেএমসির সামনে গিয়ে প্রতিবাদ করেছে বাংলা পক্ষ, বলছে যে চেয়ারে চিত্তরঞ্জন বসেছে, ঠিক আছে, সেই চেয়ারে এরকম একখানা বাঙালি বিদ্বেষী বসে রয়েছে, এটা আমরা করেছি। এটা ঠিক যায়। গতকাল তৃণমূল ধরো এসএসসি পরীক্ষা হয়েছে এতদিন পরে, তৃণমূল খুব খুশি যে অন্য রাজ্য থেকে সব পরীক্ষা দিতে এসছে। তাতে ওরা কি করছে, ওরা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করছে যে তাহলে দেখো ইউপিতে বিহারে কি অবস্থা, কোনো চাকরি বাকরি নেই, তাই সব এখানে আস। এটা তারা পজিটিভলি নিচ্ছে, আমরা নেগেটিভলি নিয়েছি। আমাদের এখানে একদিন পরে এসএসসি হচ্ছে, আমাদের এখানে গ্রাম বাংলার ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা, তাদের যেটুকু যা অপরচুনিটি সেগুলো বাইরে থেকে এসে খাবে, রাইট? তুমি লক্ষ্য করে দেখবে যে বাংলা পক্ষর আজ পর্যন্ত সবচেয়ে বড় যে মিছিলটা হয়েছে এটা তৃণমূলের বিরুদ্ধে হয়েছে। WBCS-এ যখন তারা বাংলা বাধ্যতামূলক করেও তারপরে হিন্দি উর্দু লবির চাপে বাতিল করে দিল। আসলে আমাদের এই চিন্তাধারাটা তৈরি হয় বা যে কোনো ব্যাপারে, কারণ আমরা বহুকাল ধরে এখানে দলীয় রাজনৈতিক সমাজে বিভক্ত হয়ে গেছি পশ্চিমবঙ্গে। ফলে আমরা কোনো কিছু এখান থেকে এটা আসলে কোন দলের, এইটা আমাদের প্রথম মাপি আমরা, রাইট? কারণ আমাদের এখানে আসামের মতো যেখানে আসু আছে, ঠিক আছে, বা তোমার ধরো কর্ণাটকের মতো যেখানে KRV আছে, অর্থাৎ জাতীয় সংগঠন। আমরা একটা স্লোগান আছে আমাদের, ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি, ধর্মের ওপর জাতি, ঠিক আছে। এর মানেটা হচ্ছে যে এই চিন্তাধারায় কিন্তু আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রবাহিত করতে চাই, অভিমুখ বদলাতে চাই, প্রবাহিত করতে চাই। যে কারণে প্রথম এটা মনে হয়, এর মনে হওয়ার একটা যৌক্তিক কারণও আছে, আমি বলছি তোমায়। তার কারণটা হচ্ছে যে ফার্স্ট, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল কারা বর্তমানে? বিজেপি। বিজেপি আমরা মনে করি হচ্ছে একটি হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি। হিন্দি সাম্রাজ্যবাদ কি, এটা খায় না মাথায় দেয়। হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই শক্তি যার দুটি বাহু রয়েছে, একটি হচ্ছে পুঁজি বাহু, ঠিক আছে, মাল, আর একটা হচ্ছে সংখ্যা বাহু, ঠিক আছে, অর্থাৎ ছেলে। এইটা হচ্ছে গুজরাটি এবং মারোয়ারি পুঁজি, আর এইটা হচ্ছে
ধরো ইউপি বিহার বা তথাকথিত হিন্দি উর্দু বলয়ের যে বিস্ফারিত জনসংখ্যা, এই দুটোর একখানা অ্যালায়েন্স। এরা 1947 থেকেই কিন্তু বাঙালির রক্তে স্বাধীন করা ভারতে অহিন্দি জাতিগুলিকে, বিশেষ করে বাঙালিকে, এই স্বাধীনতার যে প্রতিশ্রুতি সেগুলো পাওয়া থেকে মানে ইয়ে করেছে। এরা আগে কংগ্রেসের মধ্যে অপারেট করতো, এই শক্তিটাই, এই শক্তি কংগ্রেসের পেছনে এই শক্তিটা ছিল। আর এখন এই শক্তিটা পুরোপুরি বিজেপির পেছনে। মানে বিজেপি বা কংগ্রেসগুলো কিন্তু আসলে এই শক্তিটার মুখোশ, বা বলতে পারো যে কংগ্রেস বা বিজেপি হচ্ছে গ্লাভস আর এরা হচ্ছে মুষ্টিটা, ঠিক আছে? এবার কংগ্রেস ছিল ইল ফিটিং গ্লাভস, মাঝে মাঝে দেখবে শীতকালে তুমি যদি পরতে যাও একখানা পরলে ঠিকই, কিন্তু একখানা ধরো করে আঙুলটা ঠিক ঢুকলো না গ্লাভস পরতে গিয়ে, বিশেষ করে পায়ের গ্লাভস পরতে গিয়ে এটা হয়, ঠিক আছে? কংগ্রেসের সঙ্গে এরকম রিলেশনশিপ ছিল, কারণ কংগ্রেসের একটা সর্বভারতীয় একখানা বিভিন্ন রাজ্যে স্ট্রং তাদের লিডারশিপ ছিল। বিজেপির সময় এটা সম্পূর্ণ টাইট ফিটিং গ্লাভস, একদম পুরোপুরি জিনিসটা, যার ফলে এদের নীতিতে, এদের বাঙালির প্রতি অ্যাটিচিউডে, অহিন্দি জাতিগুলির প্রতি অ্যাটিচিউডে, রাজ্য অধিকারের প্রতি অ্যাটিচিউডে সম্পূর্ণভাবে যে হিন্দি সাম্রাজ্যবাদী যে আগ্রাসনটা, যে গুজরাটি মারোয়ারিদের হাতে মোটামুটি টাকাকড়িগুলো যাবে, আর এই টাকাকড়িগুলো যে আমরা নিয়ে নেব এই এলাকায়, ওদের পুঁজি গ্রুপ, আমি প্রতিটি গুজরাটি বা মারোয়ারির কথা বলছি না, ওদের যে পুঁজি গ্রুপ যেটা, তাদের হাতে এই ভারত নামক বাজারটি ওরা যেরকমভাবে দেখে, এটাকে একটা বাজার হিসেবে দেখে, এটাকে শান্ত রাখার জন্য আমাকে বিভিন্ন জায়গায় আসলে আমার এই কোর এরিয়া, ওদের কোর এরিয়া, আমাদের কোর এরিয়া না, ঠিক আছে, যেটাকে হিন্দুস্তানিদের এলাকা যেটা, ঠিক আছে, হরিয়ানা থেকে তোমার বিহার ধরো মোটামুটি, সেখানে বিস্ফারিত জনসংখ্যা, বাঙালির থেকে ডবল যার প্রোডাকশান রেট, হাম দো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো, মুম্বাই ভেজ দো যে সিস্টেমে চলে, সেখানে আসলে এই ভেজ দিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ করে দেওয়া, যে কারণে তৃণমূল এখানে বোঝে যে আসানসোলে এর জায়গায় একই দাঁড় করাতে হবে, কারণ তা না হলে ভেজদোরা ভোট দেবে না, ঠিক আছে? বা অর্জুন সিং এখানে একসময় জিতে যায়, পরের বার হেরেছে, বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে বাংলা পক্ষ, একদম খুব ক্লিয়ারলি, ঠিক আছে, বাংলা পক্ষ। এবার বিজেপি এরকম বাঙালি বিদ্বেষী হবার ফলে, আবার একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হবার ফলে, আমরা যেহেতু হিন্দি সাম্রাজ্যবাদের বিরোধী, ফলে বিজেপি আউট হয়ে যায়। এবার তাই এর অটোমেটিক বেনিফিশিয়ারি কে হবে? এর অটোমেটিক বেনিফিশিয়ারি হবে তৃণমূল, যদি না আমরা যে বলটা তুলে দিচ্ছি এটা মারার জন্য সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য দলও রেডি থাকে। কারণ তৃণমূল বাংলা বাঙালি ভাষা আন্দোলন এইসব করে কাজের কাজ কিচ্ছু করে না, অন দ্য গ্রাউন্ড প্র্যাকটিক্যালি বাঙালি লাভের লাভ কিছু করে না। কিন্তু অন্তত এই বাংলা বাঙালি এই শব্দগুলো এদের থেকে শোনা যায়, অন্যদের থেকে তাও শোনা যায় না। ফলে বাংলা পক্ষর যে হিন্দি সাম্রাজ্যবাদ বিরোধী বয়ান, যেখানে বিজেপিও যা, মুসলিম লীগও তা, আরএসএসও তা, আইএসএফও তা, ঠিক আছে, আমাদের কাছে এই এই বাঙালির মধ্যে বিভাজনকারী, ঠিক আছে, এই শক্তিগুলো সব একই রকম, এদের কোনো বাঙালি অবাঙালি বলে কিছু নেই। কিন্তু বাকিদের মধ্যে এবার ইনফ্যাক্ট আমি বলবো যে যারা নন তৃণমূল, নন বিজেপি ফোর্স, ঠিক আছে, তাদের আত্মসমীক্ষা করা উচিত যে বাংলা পক্ষ বাংলা করলে লাভটা তাদের ঘরে ঢুকছে না কেন? তারা কি যথেষ্ট বাংলার ব্যাপারটা ক্যাচ করতে পারছে না? তাহলে করুক, ইটস হাই টাইম। তার কারণ হচ্ছে বাংলা পক্ষ সেই বাংলা গড়তে চায় যেখানে বাঙালি তার দু পায়ের 10টা আঙুল এরমভাবে পেতে দেবে, আর বাংলার রাজনৈতিক দলগুলোকে বলবে চাটতে শুরু করতে, এবং যে সবচেয়ে বেশিক্ষণ ধরে চাটবে, একদম জিভ ব্যথা হয়ে যাবে, বাংলা পক্ষ বাঙালির মতামতটাকে, জনমতটাকে সেই দিকে প্রভাবিত করার চেষ্টা করবে, আমরা বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করতে। সেটা তো ঠিকই, বাঙালিদের জন্য আপনারা বাংলা পক্ষ এগিয়ে এসছে, চেষ্টা করছে, প্রয়োজন রয়েছে, সবকিছু বোঝা যাচ্ছে। কিন্তু এখন অবধি যারা প্রতিষ্ঠিত বাঙালি, যাদের আমরা আইডল ভাবি, প্রথম সারির যাদের মানুষ ভাবি, তাদের সাপোর্ট আপনাদের পেছনে নেই। যেমন ধরুন এর আগে বাংলা পক্ষেরও আগে নবজাগরণ বলে একটা আন্দোলন শুরু হয়েছিল, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অশোক দাশগুপ্ত, এনারা সবাই ছিলেন। হ্যাঁ, বাংলা পক্ষের সাথে সেরকম কাউকে আমরা দেখতে পাই না কেন? আমরা কলকাতার সংগঠন না, না, জেলাতে তো বহু কলকাতার সংগঠন না আমরা, এটা একদম, তুমি যে নেটওয়ার্কটা বললে তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমরা কিন্তু বাংলা ভাষা বাঁচাও মঞ্চ টাইপের মানে আমরা কোনো বাংলা ভাষা বাঁচাতে যাইনি, আমরা বাঙালি জাতিকে বাঁচাচ্ছি, এবং বাঙালি জাতিকে বাংলা ভাষা সে যে বলে সেটার মাধ্যমে টার্গেট করা হচ্ছে, ঠিক আছে? বাঙালি জাতি বাঁচলে তবে বাংলা ভাষা বাঁচবে। আমাদের লড়াইটা যেরকম সাইনবোর্ডে বাংলা আনার পক্ষে, আমাদের লড়াইটা তেমন ওই দোকানের মালিকানা বদলের পক্ষে। আমাদের লড়াইটা যে কারণে এমন কিছু সংঘাতের দিকে চলে যায়, যেটা ধরো সমাজে যারা কোটানকোট প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের তো নানা রকম নেটওয়ার্ক রাখতে হয়, ঠিক আছে, তো তাদের পক্ষে হয়তো সেটা সম্ভব হয় না। এই কথাটা বললাম, এটা খুবই, এমন কোনো দল নেই, এমন কোনো
বাঙালি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ নেই, এমন কোনো বাঙালি খুব নামি নামি বাঙালি তারা নেই, এমন এক্সিস্টও করে না যারা বাংলা পক্ষর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে না। ঠিক আছে, মনে মনে খুব ভালো করছে, এগিয়ে যা, কর, আমরা তো আর করতে পারিনি, কর কর, এই এই আমরা এতে বুঝি এই জিনিসটা। বা ধরো প্রকাশ্য অনেকে এসছে, আমি তোমায় বলছি WBCS যে বাংলা বাধ্যতামূলক করার জন্য বাংলা পক্ষর যে লড়াই, হিন্দি উর্দু অপশনটা সরিয়ে, যেটা অন্য কোনো রাজ্যে নেই, প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক, সেখানকার স্টেট সিভিল সার্ভিস অথবা রাজ্য সরকারি চাকরি পেতে, একমাত্র পশ্চিমবঙ্গ। আমরা বলি তো সবার বাড়ি বাড়ি, আমার বাড়িটা হোটেল, ঠিক আছে, হোটেলও না ধর্মশালা, হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয়, তো পায়, ঠিক আছে, শ্রী সাথী ফাতি কত কিছু আছে। তো এইটা নিয়ে আমরা যে গণ আন্দোলন বহুকাল ধরে চালিয়ে যাচ্ছি, কাকে কাকে বলবো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঠিক আছে, রূপম ইসলাম, এগুলো তো এই সময়কার মেজর নাম, তাই না? তোমার মানে সৃজিত মুখোপাধ্যায়, না এরকম আমি ধরে নিলাম এবার অনেকে তারা আছে। পথে হাঁটবে না। হ্যাঁ, তারা সামনে ফেস হিসাবে আসতে চাইছেন না, তার কারণ কি এটাই যে বাংলা পক্ষ কোথাও গিয়ে একটু ভায়োলেন্স বা হিংসাত্মক স্ট্যান্ড নিচ্ছে। যেমন আমি দমদমে দেখলাম পোস্টার পড়েছে, বাংলা মার, বাঙালির ইয়ে না শুনলে বাংলা মার দিতে হবে, এরকম টাইপের। আপনার কথাতেও একটু আগে সেরকম ব্যাপারগুলো প্রকাশ পেলো। দেখো, দুরকম ভায়োলেন্স, একটা হচ্ছে হিংসা, যে আমি তোমাকে তোমার কলার ধরলাম, ঠিক আছে, আরেকটা হচ্ছে তুমি আমার কলার ধরলে, আমি তোমার হাত থেকে আমি ধরে মুচড়ে দিলাম, আমি আত্মরক্ষার অধিকার, এটাকে ভায়োলেন্স বলে না, এটা আইনত পৃথিবীতে কোথাও ভায়োলেন্স নয়। তুমি আমাকে মারতে এলে আমি আটকালাম, তোমার হাতে লেগে গেল, আমি আটকালাম, হাতে লাগলো তোমার, এটা ভায়োলেন্স। বাংলা পক্ষ আজ অবধি, এটাও একখানা অপপ্রচারের অংশ, ঠিক আছে, যে বাংলা পক্ষ ভায়োলেন্ট ইত্যাদি। আমরা আইন সংবিধান মেনে চলি, ঠিক আছে, আমরা তো চাই আইন সংবিধান প্রত্যেক ক্ষেত্রে মানা হোক। না এই ইমেজটা তাহলে তৈরি হচ্ছে কেন? এই ইমেজটা আমি বলছি, এই ধরো তৃণমূলের বি টিম যেটা একটু আগে বললে, বা ভায়োলেন্ট বা হোয়াট এভার এই কথাটা বল, বা ধরো আরও চালু আছে, ঠিক আছে, ধরো কি বাংলাদেশের নাকি জামাত ফামাত এইসব থেকে ফান্ডেড নাকি, তাদের এটা কি গভীর প্ল্যান, ঠিক আছে, তারপরে কি সৌদি সিপিএম নকশা কি না, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার RSS-এরও কী সব প্ল্যান আছে নাকি আমাদের, তার অংশ আমরা এসবও শুনেছি, পিকের আইপ্যাক, তার এইসব অনেক অনেক কিছু শুনেছি আমরা। যাই হোক, এই কথাগুলোর মানে কি, এই কথাগুলো আসলে আমাদের খুব কনফিডেন্স দেয়, কেন বলো তো? তার মানে হচ্ছে বাংলা পক্ষর বাস্তবতা যেটা, সেটার সঙ্গে বাংলা পক্ষর বিরোধী যারা তারা ডিল করতে পারছে না, ওই ন্যারেটিভে কোনো কাঠ নেই, তাই জন্য তাদের নানা রকম মিথ্যা কথা, অপপ্রচার, এই কথাগুলি বলে, ঠিক আছে, পুরো বিষয়টা করতে হচ্ছে, তাই না? এটা এটা খুব মানে খুবই ক্লিয়ার। তার মানেটা কি, আমাদের ন্যারেটিভটা ভাই একবার ঢুকে গেলে ইনফেকশন হয়ে, এটা আমরা মানে 100% ক্লিয়ার। তার কারণটা হচ্ছে আমাদের কোনো, আমরা আমরা তো বাস্তব থেকে আমাদের এই তত্ত্বটা তৈরি, আমরা তো নানা রকম সব ভুং ভাঙ এই জিনিসটা করছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বাঙালিকে বলছি ভাই, আমরা যেটা বলছি শুধু একটা কথা ভাবে, এতে আমরা যে দুনিয়া চাইছি, আমরা যে বাংলা চাইছি, আমরা যে ভারত চাইছি, এতে তোমার লাভ না ক্ষতি, ব্যাস এইটা প্রথম ক্যালকুলেট করো। এই ক্যালকুলেশন যে মানুষ করে না, তার তো দুনিয়াতে অবস্থা খারাপ, ঠিক আছে, আমার লাভ না ক্ষতি, এই যে জিনিসটা, যে কোনো জিনিস পৃথিবীতে, একটা ধরো তুমি মোবাইল কিনলে, তো আমার লাভ না ক্ষতি, এই দামে আমি কিনছি, এর লাভ না ক্ষতি, এতে এই মোবাইল কভারটা লাগাবো, এতে আমার লাভ না ক্ষতি, তুমি কিন্তু প্রতি মুহূর্তেই ক্যালকুলেশনটা করছো, এবং সেটা খুব মনিটারি ক্যালকুলেশন। আমি তোমায় বলছি, এই ক্যালকুলেশনটাই তোমার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে এই জিনিসটা করে, যে কারণে বাংলা পক্ষর পপুলারিটি বাড়ছে। তবে হিংসাত্মক প্রশ্নে একটা কথা বলি, বাঙালি যে বাস্তবতায় রয়েছে, তো আমি বললাম না, এটা যদি অন্য কোথাও হতো কি অবস্থা হতো। আমি তো একটা উদাহরণ দিচ্ছি, গুজরাটে 2018 সালে একটা গুজরাটি মেয়েকে একটা হিন্দিভাষী বিহারি এক সপ্তাহের মধ্যে 25,000 ইউপি বিহারের হিন্দি বলার লোককে সেখান থেকে তাড়িয়ে দেয়, এক সপ্তাহে, 1 উইক, ঠিক আছে। তোমার মহারাষ্ট্রে তোর বারবার ঘটেছে, আসামে বারবার ঘটেছে, কর্ণাটকে হয়েছে। এবার আমাদের এখানে এর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা ঘটে গেছে। আরজি করের যে সঞ্জয় রায়, যাকে সঞ্জয় রায় মানে বাঙালি বানানোর খুব চেষ্টা করেছে কিছু মিডিয়া, ঠিক আছে, এ সঞ্জয় রায়, এর বাপ 50s বিহার থেকে আসে, আমরা সব এগুলো আমরা জেনে রাখি। বা তোমার ধরো এই দেশরাজ সিং, যে কেসটা কৃষ্ণনগরে হলো, এটা বাঙালি কন্যাকে প্রথমে দূষিত করেছে এবং তারপরে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে ইয়ে করলো, তার বাপ আবার কি NDRF না কি আধা সেনা কি সামথিং, ঠিক আছে, তারা আবার নেপাল পালিয়েছে, তাদের পুরো ফ্যামিলি কি যজ্ঞা বজ্ঞা নাকি জঙ্গল মঙ্গল আছে নাকি তারা, মানে এই যে পুরো বিষয়টা, তুমি মনে করো না বাঙালি কিন্তু রাগে না, বাঙালি ফুঁসছে। আমরা একটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছি, এই আগ্নেয়গিরির ওপর যেরকমভাবে দাঁড়িয়ে রয়েছি, এটা ফেটে, বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে বলে বাংলা পক্ষর রোলটা কেরম হয়ে গেছে বলো তো? তুমি যেটা বললে তার এক্স্যাক্ট উল্টো, বাংলা পক্ষ আছে বলে আমরা এই আগ্নেয়গিরিকে এইভাবে আগলে রেখেছি, ভাই না এইভাবে, এইভাবে না, এইভাবে না। কিন্তু আমি কনফিডেন্ট না এই নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত বাঙালি জাতি
বাংলা পক্ষর কথা শুনবে, যদি না বাঙালির ওপরেই একতরফা এই যে ঘটনাটা বন্ধ হয়। দেখো, একতরফা আমার কুকুরেও খায় না, আমরা তো মানুষ, তাই না? কিন্তু আপনি যে বলছেন এই বাংলা পক্ষের লড়াইটা আসলে বাংলা পক্ষ মানে শত্রু কাদের ভাবছেন, বাঙালির শত্রু কারা আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি, যে সেটা বিহারিরা নাকি কেন্দ্রীয় সরকার নাকি বিজেপি নাকি হিন্দিভাষীরা, কারা? দেখো, বাংলা পক্ষ কোনো বাঙালি বিহারি করতে চায় না। পশ্চিমবাংলার মাটিতে বাঙালি বিহারি করতে হবে কেন? পশ্চিমবাংলার মাটিতে শুধু বাঙালি বাঙালি হবে, বাঙালি বিহারি কেন হবে? বিহারের মাটিতে বিহারি বিহারি হবে, বিহারের মাটিতে তো বিহারি বাঙালি হয় না। আমাদের খুব সিম্পল কথা, আমরা অ্যান্টি বিহারি হতে যাব কেন? বিহারিরা ভারতের নাগরিক, ঠিক আছে, এবং তোমার তাদের রাজ্যে তারা ভালো থাকুক, ভালো করে খাক, কোনো প্রবলেম নেই, তাই না? আমাদের কোনো জাতির প্রতি কোনো, কিন্তু আমাদের একটা নীতি আছে, যেমন দেখাবে তেমনি দেখবে। এইটা হচ্ছে আমাদের এই নীতিটা রয়েছে। এই নীতিটা কি খুব অন্যায়? পৃথিবীতে তো সকলে এই নীতিটাই রয়েছে, যে বলে না, পৃথিবীটা কেমন, তুমি হাসলে সে হাসবে, তুমি ভ্যাংচালে সে ভ্যাংচাবে, এবার তুমি আর কিছু করলে সেও আর কিছু করবে। এটাই তো পৃথিবীর নিয়ম, তাই না? তো আমরা যেটা বলি, আমরা বাঙালিকে ওই একতরফা লাতখোর টাইপের জাতি হয়ে আজকে, এবং তার মধ্যে একটা বড় প্রবলেম হয়ে গেছে এই একটা করে বাচ্চা, এর ফলাফল কিন্তু ঠিক আছে, এবং আমার জেনারেশনও এই প্রবলেমটার একটা অংশ। তার ফলে তুমি যা হবার সেটা হয়েছে, এবার এটা তো বদলাতে হবে, ঠিক আছে? তোমার রোগ হয়েছে, নয় একটু লেট ডায়াগনোসিস হয়েছে, তাকে ওষুধ দেবে না? ধরো লেট ডায়াগনোসিসই হয়েছে, বাংলা পক্ষর সম্বন্ধে প্রথম যেটা এলাকার লোকজন বলে, বিশেষ করে যারা একটু বয়স্ক লোক, ঠিক আছে, 50 আপ মেবি, বলি এটা তো 20 বছর আগে দরকার, এখন অনেক দূর বিষ ছড়িয়ে গেছে, এটা তো 20 বছর আগে দরকার ছিল। তো আমরা তাদের বলি, আমরা ইতিহাস পাল্টাতে পারবো না, কিন্তু অবশ্যই আমরা ভবিষ্যৎ পাল্টাতে পারবো। কারণ দিনের শেষে জানো তো, কোথাও একখানা জাতীয়তাবাদ জেগে গেলে তা কখনো হারেনি, অপরাজেয় জিনিস একখানা জাতীয়তাবাদ। আর পশ্চিমবঙ্গে বাঙালি, দেখো তুমি কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া, খড়গপুর দখল করে নিয়েছে, সব ঠিক আছে, ঘিরে রয়েছে যে বাংলা, এই ঘিরে রয়েছে যে বাঙালি। সিপিএম যখন ব্রিগেড ডাকে তখন যারা আসে, তৃণমূল যখন 21শে জুলাই ডাকে তখন যারা আসে, তারা যখন বাংলা পক্ষর ডাকে কলকাতা আসবে, তারা কিন্তু 21শে জুলাই বা ব্রিগেডের মতো খেয়ে দিয়ে ফেরত চলে যাবে না, বসে যাবে খুব স্পষ্ট। তো এই ধর্মতলা, নিউ মার্কেট থেকে শুরু করে রাজাবাজার, বড়বাজার, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, রিসরা, শালকিয়া, ভাটপাড়া, টিকিয়াপাড়া সবের পুনর্দখল হবে। এবার কথা হচ্ছে শত্রু কারা। ধরো এটা আমার মায়ের কোল বাংলা, এখানকার যা যা আয় করার যা যা সাধন, এখানকার খনি, এখানকার বন্দর, এখানকার ফ্যাক্টরি, এগুলো হচ্ছে আমার বাবার, বলতে পারো, উত্তরাধিকার সম্পত্তি। এবার আমার মায়ের কোলে বসে আমি আমার বাবার সম্পত্তি বুঝে নেব অটোমেটিকভাবে, এর পথে কাঁটা যে হবে সেটা সেই বাঙালির শত্রু। আমরা তো কোনো স্পেসিফিক জাতি, ধর্ম, পার্টি টাটি এসব কোনো কিছু আমাদের ইয়ে বিষয় না। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বলতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাই ধরো 30 বছর আগে অন্যরকম ছিল বাঙালি জাতির জন্য, যে আজকে বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলছে, তাদের নাগরিকত্ব নিয়ে কোয়েশ্চেন হচ্ছে, ঠিক আছে? এটা যারা করছে তাদের এগেনস্টে তো একখানা ইমিডিয়েট ফাইট থাকবেই, ঠিক আছে? কিন্তু আমরা এদের নিয়ে অবসেসড না, এরা আমাদের সঙ্গে ঝামেলা না করুক, বাঙালির সঙ্গে এরা পলিটিক্স যেরকম করুক, যেরকম হয়, আমাদের সঙ্গে কোনো গল্প নেই। একটা কথা বলো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই হিন্দিতে বলে, ও হিন্দিতে বলেনি, ওর ওখানকার লোকাল ভাষায় বলেছিল, ওটাকে হিন্দিতে মানে তর্জমা করা হয়, ম্যা মেরি ঝাঁসি নেহি দুঙ্গি, অর্থাৎ আমি আমার ঝাঁসি দেব না। সে কিন্তু ব্রিটিশদের সঙ্গে অ্যালায়েন্সে ছিল, তারপরে যখন ঝাঁসিটাও নিয়ে নিচ্ছিল তখন তার জেগেছিল। এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, রানী লক্ষ্মীবাই কি আগে ভারতীয় ছিল নাকি আগে ঝাঁসির ছিল? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তা আমরা কিন্তু ভারতের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একখানা গুরুত্বপূর্ণ সেনানী হিসেবে তাকে দেখি, তাই তো? এ নিয়ে তো কোনো সন্দেহ হবে না। ফলে এই যে কোয়েশ্চেনটা, এটা বাঙালিকে করা খুব অপমানজনক। কেন বলো তো? এই যে মেরি ঝাঁসি নেহি দুঙ্গিরা ছিল, ঠিক আছে, নানা জায়গায় তারা লোকালি আইডেন্টিটি নিয়েছিল। এই যে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য এই যে বৃহৎ যে ভারত কল্পনা, এটা বাঙালি নিজে করেছে। নবজাগরণের আলোকে উদ্দীপ্ত বাঙালি এই কলকাতার মাটিতে বাঙালি বৈঠকখানায়, ঠিক আছে, লুচি এবং সাদা আলুর তরকারি খেতে খেতে এই কনসেপ্টটি বানিয়েছে। তার মানে বাঙালি হচ্ছে কায়া, ভারত হচ্ছে সেই কায়ার ছায়া। কায়া থেকে ছায়া আলাদা হতে পারে না। না, কিন্তু সেই বাঙালিরা সেই সময় ভারত সবকিছু জুড়ে ভারত তৈরি করেছে।
তো এখন আপনি যেটা করছেন, লোকে তো এটাই বলছে না যে বিচ্ছিন্নতাবাদ বা ভারতের বিভিন্ন আমি বলছি, লোকের মধ্যে ঝগড়া করা, আমি বলছি বিরোধ। এইটাও তোমার আগে একটা যেরকম ইনস্টেন্সে বললাম, এইটাও হীনমন্যতা থেকে একমাত্র বাঙালিরা আরেকজন বাঙালিকে প্রশ্রয় করতে পারে। আচ্ছা, আবার বলছি, চিরাগ পাসওয়ান যখন বিহারি ফার্স্ট করছে, তুমি একটা উদাহরণ দেখাতে পারবে যেখানে কোনো একটা বিহারি সাংবাদিক বা কোনো ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করছে আপ বিচ্ছিন্নতাবাদ কর রাহা হ্যায়, বলবে না। অথচ তুমি দেখো কন্টেন্টটা কিন্তু একই, সে তো আসলে বিহারি আর সে খারাপ আদার্স করছে বলে মানে না, তুমি সে খারাপ উত্তম করছে হইলে সে খারাপ করছে না, সে খারাপ করছে না। কোনো বিহারিও মনে করে না সে খারাপ করছে, কোনো বিহারি জার্নালিস্টও মনে করে না খারাপ করছে। বিহারে এরকম কোনো জনগোষ্ঠী নেই যারা মনে করে এ যেন আলাদা কিছু করছে। আজকে ধরো গুজরাট, ঠিক আছে, একজন বলছি, বাঙালি হিসাবে আমরা মনে করছি আমি সব, ধরুন সে খারাপ করছে, তুমি বিচ্ছিন্নতাবাদ। শোনো, তুমি এক্সট্রা ভারতীয় না। বিহারি যেরকম ভারতীয়, গুজরাটি যেরকম ভারতীয়, তুমিও ভারতীয়, ঠিক আছে। তোমার ভারতীয়ত্বের সংজ্ঞাগুলো তো মানে মঙ্গল গ্রহ থেকে ইম্পোর্ট করলে হবে না, তোমার তো ভারতের থেকে এই সংজ্ঞাগুলো নিতে হবে, তাই না? ফর এক্সাম্পল, এই যে জিও কোম্পানি আছে, রিলায়েন্স, ঠিক আছে, মুকেশ আম্বানি, সেটা বিরাট তাদের একখানা ওই ছেলে পুলেকে লঞ্চ করবে একখানা, তাই একটা বড় প্রোগ্রাম করেছিল, ঠিক আছে, যেটা জিওকে আমরা পয়সা দিয়ে ওর ছেলের বিয়ে দেখেছিলাম, ওটাও ছিল আর অন্যটাও ছিল। তো সেখানে মুকেশ আম্বানি বলল যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ঠিক আছে, রিলায়েন্স ইজ আ গুজরাটি কোম্পানি অ্যান্ড ইট উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ 7 crore গুজরাটিজ। ভাবো এই কথাটার মানে, বোঝো, তার অধিকাংশ টাকা আসে নন গুজরাটিদের থেকে, উপভোক্তা হিসেবে, ক্লায়েন্ট হিসেবে, ইত্যাদি সব থেকে, কিন্তু শুধু বলছে আমি এটা গুজরাটি কোম্পানি। এটা কি প্রাদেশিকতা? প্রাদেশিকতা তো ভারতের সংবিধানের প্রথম লাইনে প্রদেশ কথাটা রয়েছে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত উইল বি আ ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে প্রদেশের সমাহার। যে রাষ্ট্রের, যে যুক্তরাষ্ট্র আমাদের ত্যাগ তিতিক্ষায় গড়া, যে যুক্তরাষ্ট্রে আজকে বাঙালি ছাড়া প্রতিটি জাতি নিজের জাতি স্বার্থ দেখছে, যে যুক্তরাষ্ট্রে বাঙালিকে তার জাতির কারণে আজকে নানা বিজেপি শাসিত রাজ্যে বহিরাগতদের দ্বারা লাঞ্ছিত হতে হচ্ছে, সেইখানে বাকি ভারতীয়দের মতো বাঙালি যদি হবার চেষ্টা করে, আমরা তখনও ভারতীয় হয়ে যাব। বাংলা পক্ষ তো উল্টো বলছে যে এতদিন আমরা মঙ্গল গ্রহে ছিলাম, এখন আমরা ভারতের মূলধারায় যোগ দিচ্ছি বাংলা পক্ষর মাধ্যমে। ভারতের অন্যান্য রাজ্যে যে নিয়ম চলে, যে সংবিধান চলে, যে গ্রাউন্ড রুলস চলে, ভারতীয়ত্বের যে সংজ্ঞা চলে, বাঙালির সংজ্ঞা তার থেকে আলাদা হবে। আমরা কারা? আমরা প্রথম ভারতীয়, সেটা সেলুলার জেলে লেখা আছে। সেটা যে এখন বারবার বলতে হচ্ছে আমাদের, এটাও খুব লজ্জার, ঠিক আছে। রক্তের দাম এরমভাবে চায় না, এমনিই দেয়। এখন এই এতগুলো অকৃতজ্ঞকে আমরা স্বাধীন করে দিয়েছি, এইটা আমাদের একটু মানে হয়তো ভেবে দেখার বিষয় রয়েছে যে আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা কি হয়েছিল, ব্রিটিশরা এসেছিল, বাংলা দখল করেছে, এটা দখল করেছে, ওটা দখল করেছে, এটা দখল করেছিল। আমরা তো নিজেদের এখান থেকে আউট করে দিতে পারতাম। আমরা যদি ওদের এইসব কনসেপ্ট হেল্প না দিয়ে না করতাম, ওরা এখন ওই স্যালুট স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ঠিক স্যার, এই করতো। 1757-এ পলাশিতে ক্লাইভ যখন তার সেনা নিয়ে যায় যুদ্ধ করতে, তার দেশীয় সৈনিকই তো তার গ্রুপের মধ্যে বেশি ছিল। এই দেশীয় মানে কোন দেশীয়? বঙ্গদেশীয় না, ভোজপুর এবং মুঙ্গের থেকে আনা বিহারি। বিহারের লোক। হ্যাঁ, কেন? বাংলার তুমি দখল করতে যাচ্ছ, লোকাল বাঙালি রিক্রুট করতে পারলে না কেন? আর যাদের রিক্রুট করতে পারলে, আজও ইন্ডিয়ান আর্মিতে যখন স্পাই ধরা পড়ে, লক্ষ্য করে দেখবে তাদের মাতৃভাষা কি, ঠিক আছে। আসলে কি বলতো, চোরের মায়ের বড় গলা। আজকে এই কথাগুলো দু জায়গা থেকে আসছে। একটা হচ্ছে হীনমন্যতা এক শ্রেণীর বাঙালির মধ্যে, ঠিক আছে, যাদেরকে নিজেদের যোগদান, ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে অন্য জাতির নিজেকে সমকক্ষ ভাবতে ভুলিয়ে দেওয়া হয়েছে, যে কারণে অন্য জাতি ওটা করলে ঠিক আছে, আমরা এটা করলে এটা নাকি বিচ্ছিন্নতাবাদ, এটা নাকি অভারতীয়, এটা নাকি এই করছে তাই করছে। এইটা দ্যাট ক্যান বি, ঠিক আছে। সকলের জন্য এক নিয়ম, আমরা নানা রকম ভারতীয় চাই না, আমরা একই অধিকারের ভারতীয় চাই। এবং সেই কারণেই তুমি যে পরে প্রশ্নের যে লাস্ট সেকশন যা ছিল, এই যে বাংলা পক্ষ যা করছে অন্য জায়গায় যদি আমাদের ওখানে সেটা করে, তাহলে আমরা ওখানে কি হবে? কথাটা উল্টো। বহুকাল ধরে আমাদের ওপরে এইগুলো করছে, ঠিক আছে। এবার অতএব আমরা কি করব? ধরো আমাদের ওপর শুধু করছে না, কিন্তু বিশেষ করে হিন্দিভাষী গ্রুপ, উর্দুভাষী গ্রুপ, তাদের ওপর করছে, ইউপি বিহারের যারা। ধরো একখানা পাড়ায় 6-7টা গৃহস্থর বাড়ি রয়েছে, একটা ডাকাতি করতে এসছে। 6টা গৃহস্থের মধ্যে 5 জন তাদের সদর দরজায় তালা মেরে রেখেছে। তোমার সদর দরজা খোলা, ডাকাতি কার বাড়ি হবে? তাহলে তোমাকে কি করতে হবে? এবার তোমাকে তালা মারতে হবে, ঠিক আছে। এবার তালা মারলে এটা কি করছো, এটা তো বললে হবে না, এক। আর দ্বিতীয় কথা, আমরা যে প্রতিরোধটা করছি সেটা জাস্ট আউটসাইডার, অন্য রাজ্যের হলেই তো এরকম তো কোনো কথা না।
কত লোকে আছে অন্য রাজ্যের এখানে, আমরা তো কোনো অন্য রাজ্যের হলে তাকে আমরা কি ধরবো বাঁধবো, এটা কোনো কথাই না, এটা কোনো সভ্য জিনিসই হতে পারে না। ঠিক আছে, বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে লোকাল মেয়েদের মলেস্ট করে? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে তাদের ক্যাপিটালের কেন্দ্রীয় অংশে ট্রেড লাইসেন্স ছাড়া হুমকি ধামকি দিয়ে বসে যেতে পারে? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে সেখানকার লোকালদের ফরেনার বলতে পারে? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে সেখানকার লোকেদের কাছে ইনসিস্ট করতে পারে যে তুমি বাংলা বলো? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে বিভিন্ন জায়গায় ডবল ভোটার কার্ড বানাতে পারে? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে সেখানকার বন্দর, সেখানকার শিল্পাঞ্চল এগুলো দখল করে নিতে পারে? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে সেখানকার মাফিয়া হয়ে ওঠে কখনো? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে সেখান থেকে ভাই ভাইয়ের পর ভাই ভাইয়ের পর ভাই এটা এনে একটা ওয়ার্ডে পপুলেশন বাড়িয়ে সেখানে কাউন্সিলর হয়ে যায়? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে এমপি হয়? বাঙালি কি অন্য রাজ্যে গিয়ে কখনো বলতে পারে, ঠিক আছে, যে ধরো কর্ণাটকে গেল, যে কর্ণাটক শুধু কন্নডিগাদের না, এই কথাটা কোনো বাঙালি গিয়ে বলতে পারে সেসব জায়গায়? ঠিক আছে, ফলে বাঙালির অন্য রাজ্যে যে বিহেভিয়ার, তার সঙ্গে বাংলার মাটিতে বাংলা ও বাঙালির কিছু শত্রুর বিহেভিয়ার, এটাকে তুলনা করে এই যে আমরা করছি তাই জন্য এই করছো, তার মানে তো তুমি ক্রিমিনালিটি আর স্বাভাবিক বিহেভিয়ারকে এক করে দিচ্ছ, এটা তো কখনো করা যায় না। আরেকটা বিষয় রয়েছে, বাঙালি অধিকাংশ যেসব জায়গায় যায় সেসব জায়গায় কিন্তু অত লোক পশ্চিমবঙ্গে আসে না, আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আর যেখান থেকে আমাদের এখানে এসে ডিস্টার্ব করছে সেখানে এত বাঙালি যায় না। তো এবার আমরা গর্গদার কাছে র্যাপিড ফায়ার রাউন্ডে কয়েকটা ছোটখাটো প্রশ্ন রাখবো, দেখি উনি কি উত্তর দেন। তো প্রথম প্রশ্ন, সেরা বাঙালি মুখ্যমন্ত্রী কে? অপশন হচ্ছে বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, মমতা ব্যানার্জি। তিনটে অপশন দিলে কি করে হবে? আমি উত্তর দিতে পারি সঙ্গে সঙ্গে, অজয় মুখার্জি। কিন্তু এই তিনজনের মধ্যে আপনি না কাকে না না, বাছবেন? অজয় মুখার্জি একদম। দ্বিতীয় বাংলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কলকাতা ভিত্তিক বড়বাজারের পুঁজির বিরোধী, ঠিক আছে, এবং ভারতবর্ষে অহিন্দি জাতির জোট বানিয়ে যুক্তরাষ্ট্রীয় অধিকার আদায়ের জন্য, রাজ্য স্বাধিকারের জন্য এক বড় সেনানী, এবং টেকনিক্যালি ভারতের একজন রাষ্ট্রপতি, কারণ সর্বাধিনায়ক সতীশ সামন্ত যখন মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার গড়েছিলেন, তার কমান্ডার ইন চিফ ছিলেন, উনি যখন গ্রেফতার হন তার জায়গায় অজয় মুখোপাধ্যায় তখন তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক হন। এটা কি আপনি আগে থেকে ভেবে রেখেছিলেন যে না, না, কোনো রাজনৈতিক দলের না, নেতা না, নেত্রীর নাম বলবো না, এটা সেফ কিছু? না না, তুমি যদি দেখো, প্রথম কথা হচ্ছে যে বেঁচে আছে এই মুহূর্তে আর যারা মারা গেছে, তুমি যদি আমাকে বলো বিধান রায় ভার্সেস জ্যোতিবাবু, আমি অবশ্যই জ্যোতিবাবুর কথা বলবো, তার কারণ উনি বাংলা বিহার সংযুক্তিকরণটা আটকেছিলেন আমাদের, মানে তা নাহলে আমাদের এইখানে ডিটেনশন ক্যাম্পে বাঙালিদের থাকতে হতো। বাংলার নিজের মেয়েকে বাঁচবেন না? উনি তো বর্তমানে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তো ঠিক আছে, সেটার মধ্যে তো- কোনো একখানা কাজের যে প্রভাবগুলো সেগুলো দীর্ঘ মেয়াদে তখন বোঝা যায়, তুমি কখনো প্রেজেন্ট আর পাস্ট সেটাকে এইভাবে তুমি তুলনা করতে পারো না। আগামী সময় তো তার এই বিচারগুলো হবে, এই যে যাদের কথা বললাম, আমি বললাম তো বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এবং যদি বিধান রায়, তিনজনের কথা বলো আমি বলবো জ্যোতি বসু। তার মানে তো সব কিছু ভালো, সব এরকম কোনো ব্যাপারই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছু ভালো, জ্যোতিবাবু সব কিছু ভালো, কাউ বিধান রায়ের সব কিছু ভালো এরকম নয়, কিন্তু যদি একজনকে বাঁচতে বলো, ঠিক আছে, মানে ইনক্লুডিং প্রেজেন্ট যদি বলো যে বেশ ওরকম, অজয় মুখোপাধ্যায় এনি ডে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, জিৎ নাকি দেব, বাংলা সিনেমার সুপারস্টার? দেব বাঙালি, দেবের বই দেখলে বাঙালির টাকা বাঙালির পকেটে থাকে, দেব বাংলা সিনেমা দেখে, দেব সেই ব্যক্তি নয় যে অন ক্যামেরা বলে আমি বাঙালির থেকে টাকা নিয়ে আমার সংসার চালাই কিন্তু কোনো বাংলা সিনেমা দেখি না, অর্থাৎ বাঙালি তার কাছে ইউজ অ্যান্ড থ্রো জিনিস, ঠিক আছে, আমি তো বাঙালির পাশেই থাকবো। ওকে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান? সন্তোষ ট্রফির বাংলা দল, যেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব থেকে প্লেয়ার নিয়ে আমরা খেলবো। বেঙ্গলি হাউসওয়াইফ নাকি মারোয়ারি হাউসওয়াইফ, ঘর সামলানোর ক্ষেত্রে আপনি কাকে বেশি পারদর্শী মনে করেন? আমার কোনো মারওয়ারি হাউস ওয়াইফ আমি ঠিক দেখিনি ক্লোজ কোয়ার্টার্স, ফলে আমি ঠিক কম্প্যারিজনটা কীভাবে করবো? সারা জীবন আমার আত্মীয় শহর থেকে শুরু করে নিজের বাড়ি সব কিছু বেঙ্গলি হাউস ওয়াইফই দেখেছি, ফলে আমার ঠিক তুলনার কোনো সুযোগ নেই। আগে বাঙালি না আগে ভারতীয়? যখন লড়াইটা ভারতের শত্রুদের বিরুদ্ধে তখন আমি ভারতের পক্ষ, আর যখন লড়াইটা বাঙালির শত্রুদের বিরুদ্ধে তখন আমি বাংলা পক্ষ। আর ভিন রাজ্যে গিয়ে বাংলা বলার ক্ষেত্রে যে একটা বিশেষ পরিস্থিতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি রাজকুমার রাও? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনি ডে, কিন্তু ভুল করলেও সে আমার লোক, সে বহুদিন, ঠিক আছে, অনেক বাঙালিকে মানে বিনোদন দিয়েছে, এবং সেটা ভুল করেছে, বাংলা পক্ষ তাকে চিঠি দিয়েছে, খোলা চিঠি, সেই চিঠির পরিপ্রেক্ষিতে সে ক্ষমা প্রার্থনা করেছে, ঠিক আছে। আমাদের কিন্তু নিজেদের রোল মডেলদের ক্রিটিসাইজ করতে হবে, আমরা তাদের পায়ের তলায় কিন্তু পিষে দিলেও হবে না, এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আরে এসে যায়। নিজেদের রোল মডেল বলেই তো ক্রিটিসাইজ করতে পারছিস,
অবশ্যই, কিন্তু অরিজিৎ সিং বাঙালি না পাঞ্জাবি? বাঙালি। তো এতক্ষণ আমরা গর্গদার থেকে যেটা বুঝলাম যে বাঙালি বিপন্ন এবং বাঙালিকে রক্ষা করার জন্য কেউ না থাকুক বাংলা পক্ষ আছে, এবং বাংলা পক্ষর কেন প্রয়োজন সেই ব্যাপারে অনেক কিছু জানলাম। তবে এখনো প্রচুর অনেক কিছু জানা বাকি রয়ে গেল। বাঙালির অর্থনৈতিক অবস্থা কিভাবে সেটা এগোবে, বাঙালির কোনো আইডল এই মুহূর্তে আমাদের সামনে সেভাবে দেখছি না, সেটা কিভাবে হবে, বাঙালি মেয়েরা যেভাবে বিপন্ন হচ্ছে অন্য রাজ্যের বা বাইরের লোকদের হাতে, বাঙালির ধর্ম, বাঙালির আসলে ধর্ম কি, এসব নিয়ে এখন আলোচনা করার কোনো সুযোগই হলো না। তবে ভিডিও প্রচুর লম্বা হয়ে গেছে, আজকের মতো এখানে থাক। আপনারা এই ভিডিওটা যদি লাইক করেন, সবাই পছন্দ করেন, আর আপনাদের কি কি প্রশ্ন আছে সেগুলোও কমেন্টে দিয়ে রাখবেন, সেগুলো নিয়ে আমরা তাহলে পরবর্তীকালে কোনো সময় আবার গর্গদাকে নিয়ে এসে হাজির হবো আপনাদের সামনে। তো গর্গদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য। প্রথমত আমি তোমাদের চ্যানেলকে শুভেচ্ছা জানাই। তার একটা কারণ হচ্ছে যে এটা একখানা আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে এই মুহূর্তে অভ্র ছাড়াও কিন্তু একটা বিশাল সংখ্যক কলা কুশলী, ঠিক আছে, প্রযুক্তি অনেকে আছে, ঠিক আছে। আমি কেন এই কথাটা বলছি, এই কথা নিয়ে কোনো রাগঢাক থাকার কোনো বিষয় নেই। আপনার ভিউইং টাইমই কিন্তু এই ব্যবস্থার রেভিনিউ। আপনি সেটা একটা বাঙালি এবং বাঙালি টিম দিয়ে চলা চ্যানেলকে দিলে তখন কিন্তু আপনার দুনিয়ার, আপনার এই বাংলার, মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ডুবলে যারাও ডুববে আপনিও ডুববেন, এরাও ডুববে, এবং এটা জাগলে এরা উঠলে আপনিও উঠবেন, সকলে জাগবে। তাকে দেবেন নাকি যার কাছে আপনি আদার ভাষার কিছু একখানা, আপনি জাস্ট একখানা ওই এক্সট্রা ভিউ আর মেবি ইভেন বাংলাদেশি, ঠিক আছে, ভাববেন। কারণ আপনি ল্যাং করে হয়তো হলদিরামের দোকানে কিনতে যান, ওরা জীবনে বাঙালির মিষ্টির দোকানে কিন্তু খেতে আসে না। এই ব্যাপারটা রেসিপ্রোকাল নয়, ঠিক আছে। আপনার গল্প, আপনার বাস্তবতার কথা, আপনার সব কিছু, ঠিক আছে, তার মধ্যে বাংলা পক্ষ আছে, তার মধ্যে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। সেটা দিয়েই তো আমরা এই এই দুনিয়াটা, আপনার এই দুনিয়াটা তৈরি না, এই বাংলাটা তৈরি। সেটার কথা শুনতে হলে এই চ্যানেল সহ বাঙালি দ্বারা, বাঙালি মালিকানাধীন, ফেস বাঙালি না, বাঙালি মালিকানাধীন, ক্যাশটা কোথায় ইন হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, সেরকম চ্যানেল দেখুন, এটাই অনুরোধ থাকবে।